ইভিএম কতটা সুরক্ষিত? প্রথম দফার ভোটের দিন থেকেই মানে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে ইভিএমের সুরক্ষা নিয়ে উৎকণ্ঠা। প্রত্যেকেরই প্রশ্ন ইভিএম পাল্টে দেওয়া হতে পারে এবং তার জন্যে একেবারে সেই যে আলোচনা শুরু হয়েছে এখনও কিন্তু সেই আলোচনা শেষ হয়নি। কারণ প্রত্যেকের মনেই রয়েছে একটা আশঙ্কা, যদি ইভিএম পাল্টে দেওয়া হয় তাহলে কি হবে। সত্যিই তো, ইভিএম যদি পাল্টে দেওয়া হয় তাহলে এই যে একটা ভোট হলো, শান্তিপূর্ণ যে ভোট হয়েছে এবং দ্বিতীয় দফায়ও আশা করা যাচ্ছে সেরকমই ভোট হবে, কিন্তু সবই তো গণ্ডগোল হয়ে যাবে যদি ইভিএম পাল্টে দেওয়া হয়। তাহলে আজকে যে আলোচনাটা করব, সত্যিই কি ইভিএম পাল্টে দেওয়া যায়? সত্যিই কি কারচুপি করা সম্ভব? নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। বিষয়টা হচ্ছে যে যখন ভোট হলো গত 23 তারিখে সন্ধ্যা থেকেই এরকম একটা আলোচনা শুরু হলো। বিজেপি নেতা এবং সাংসদ সৌমিত্র খা তো একটা ভিডিও পোস্ট করেছিলেন, তিনি একটা গাড়িতে প্রচুর এরকম ইভিএম সহ 5-6টা ইভিএম রয়েছে, সেটা ধরা পড়েছে। কিন্তু পরে যেটা জানা গেছে যে সেটা কোনো বেআইনি কিছু নয়, কারণ সেই গাড়ির চালান ছিল, কারণ বিভিন্ন জায়গায় যে ইভিএম বিলি করা হয়, নিয়ে যাওয়া হয়, সেগুলো ছিল তার মধ্যে অতিরিক্ত ইভিএম। কিন্তু তারপরেও প্রশ্ন উঠেছে যে ইভিএম যখন এই ভোট কেন্দ্র থেকে যখন নিয়ে যাওয়া হবে স্ট্রং রুমে, সেই ফাঁকে হয়তো ইভিএম পাল্টে দেওয়া হতে পারে। তো এই যে একটা বিষয় রয়েছে, অথবা স্ট্রং রুমে পাল্টে দেওয়া যেতে পারে। তো সত্যিই কি সেটা সম্ভব? কেন সম্ভব বা কিভাবে সম্ভব বা কেন সম্ভব নয় সেটা আগে আলোচনা করি। ইভিএম যে যেটা ভোট নেওয়া হয় সেটা কি সরাসরি চলে আসে এবং তারপরেই দেখানো হয় যে ব্যাপারটা কি? তা কিন্তু নয়। ইভিএম যে কোন বুথে কোন ইভিএম আসবে তা কিন্তু অনেক আগেই ঠিক হয়ে যায়। অন্ততপক্ষে দিন 10 আগে, 10 না হোক 5-6 দিন আগেই সেটা ঠিক হয়ে যায়। সেটা হচ্ছে প্রত্যেক যে দলের যে সমস্ত লোকজন আছে যারা বুথে কাজ করবেন, তাদের নিয়ে কিন্তু একটা ওয়ার্কশপ হয়, যেটাকে বলে কমিশনিং। সেখানে ইভিএমগুলো আনা হয়, প্রত্যেকটা বুথের যারা যারা থাকবেন তাদের সামনে সেই মেশিনগুলো নিয়ে আসা হয়, তারপর সেই মেশিনগুলো চেক করা হয়। চেক করার পর সেখানে ভিভিপ্যাট ঢোকানো হয় এবং তারপরে যে প্রার্থী থাকবেন সেই প্রার্থীদের নামের তালিকাটাও সেখানে ঢোকানো হয়। এরপর বিভিন্ন দলের এজেন্টরা সেখানে কিন্তু ওই বোতাম টিপে টিপে ভোট দেন। কেউ 7টা 8টা 10টা ভোট দেন। ভোট দেওয়ার পর সেইগুলোকে ভিভিপ্যাটগুলোকে বের করা হয় এবং ওখানে দেখা হয় মেশিনে যে কত ভোট পড়েছে। তারপর সেগুলো বের করা হয় এবং প্রত্যেক এজেন্ট দেখে নেন যে তিনি যে কটা ভোট দিয়েছিলেন তার প্রার্থীকে, সেই ভোটগুলো ঠিক ঠিক জায়গায় পড়েছে কিনা। তো এইটা দেখা হয়। দেখার পরে তারপরে প্রত্যেককে একটা ফর্ম দেওয়া হয়, সেখানে তার বুথে কোন মেশিন যাবে সেই মেশিনের নাম্বার সহ তাদের কাছে দিয়ে দেওয়া হয় এবং ব্যাটারি চার্জ কীরকম আছে সেইগুলো সহ কিন্তু দিয়ে দেওয়া হয়। এবার ভোটের দিন যখন এজেন্টরা বসবেন তখন কিন্তু সেই যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু সেই বুথে ইভিএম হবে। ধরুন বুথের জন্য অতিরিক্ত আরও 2খানা ইভিএম রয়েছে, ফলে ওই 3টের মধ্যে যে কোনো একটা মেশিন কিন্তু সেখানে ভোট নেওয়া শুরু হবে। এবার একটা ইভিএমে যখন ভোট নেওয়া শেষ হয়ে যাচ্ছে তখন সেটা ওই এজেন্টদের সামনেই সেটাকে সিল করা হবে এবং কত ভোট পড়েছে সেই ইভিএমে সেগুলো সব লেখা হবে। সেই লিখে কিন্তু সেই ওখানে প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া হবে। তারপরে সেই ইভিএমে
প্রত্যেকে কি করে, প্রত্যেক দলের সিল দিয়ে দেওয়া যায়, সিল দিয়ে দেবে এবং সেখানে একটা স্টিকার লাগানো হয়। স্টিকারটা কি, সেই স্টিকারের উল্টো দিকে থাকবে হচ্ছে ওই যে এজেন্ট ছিলেন তার কিন্তু সই থাকবে, সই করার পর সেই স্টিকারগুলো ইভিএমের গায়ে লাগিয়ে দেওয়া হয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে পরপর অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে ইভিএমের একটা নির্দিষ্ট নাম্বার আছে, সেই নাম্বারটা থাকবে। দ্বিতীয় হচ্ছে ভিভিপ্যাট, যে ওই ভোট দেওয়ার পরে যে ভিভিপ্যাট যে কেটে পড়ে যায় যে প্রার্থীদের সিম্বল সহ, সেই ভিভিপ্যাডের একটা নাম্বার আছে, সেই নাম্বারটাও এজেন্টদের দিয়ে দেওয়া হয়। তারপরে রয়েছে হচ্ছে ব্যাটারি। ভোট শেষ হলো যখন ওই মেশিনটা সিল করা হলো, তখন সেই মেশিনের ইভিএমের ব্যাটারি চার্জ কত। সাধারণত এটা হয় যে যখন ব্যবহার হয় এবং ভোটটা যখন শেষ হয় ইভিএমে, তখন বেশি হলে 15% ব্যাটারি খরচ হয় গড়ে। তো সেটা 85 হোক বা 6 হোক, যেটা আছে অবশিষ্ট সেটা কিন্তু ওই ফর্মে লিখে দেওয়া হবে। তাহলে কি হলো, যখন এই ইভিএম কাউন্টিংয়ের সময় আনা হবে, প্রথমে দেখে নেবে এজেন্ট যে, কারণ প্রত্যেকের কাছেই সেই তালিকাটা থাকবে, দেখে নেবে যে এই ইভিএমের নাম্বার ঠিক আছে কিনা। 2 নম্বর হচ্ছে ভিভিপ্যাট নাম্বার ঠিক আছে কিনা। 3 নম্বর হচ্ছে যে ব্যাটারি চার্জ ঠিক আছে কিনা, মানে মাঝখানে সেই ব্যাটারি ইউজ হয়েছে কিনা, ওই ইভিএমটা খোলা হয়েছে কিনা। 3 নম্বর হচ্ছে ওই দিন ওই ইভিএমে মোট কত ভোট পড়েছিল, 900, 1000, যেটাই পড়ুক সেটাও কিন্তু ওখানে লেখা থাকবে। তাহলে সেই নাম্বারের সঙ্গে মিলছে কিনা সেটাও তারা দেখবে। তার উপর এবার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইভিএমে স্ক্যানার থাকছে। ফলে ইভিএম যদি পাল্টে যায় তাহলে স্ক্যানার পাবে কোথায়? ওই স্ক্যানার তো আগের ইভিএমে লাগানো হয়েছে, তাহলে নতুন ইভিএম দিলে স্ক্যানারে সেটা শো করবে, কিউআর কোড রয়েছে। ফলে পাল্টানো কিন্তু খুবই কঠিন কাজ। এতগুলো বাধা ডিঙিয়ে ইভিএমকে পাল্টে দেওয়া খুবই কঠিন। এইবার কেউ বলতে পারেন কি না, তার আগে আরেকটা জিনিস আলোচনা যে হলো যে প্রত্যেক প্রার্থীর মানে যারা ওই রয়েছে এজেন্টরা, তাদের সিগনেচার করে সেটাকে স্টিকার দিয়ে আটকে দেওয়া হয়েছে। তাহলে যদি পাল্টাতে হয় তাহলে ওই স্টিকারগুলো তুলে ফেলতে হবে, তুলে আবার লাগাতে হবে, সে বিশাল কাজ। তাহলে নতুন করে সেসব করতে হবে, তো সেই স্টিকার আর লাগবে না সেক্ষেত্রে। ফলে এবং যদি অন্য কিছু আঠা দিয়ে বা কিছু দিয়ে করতে যায় তাহলে সইটা আর দেখাও যাবে না। ফলে অনেক বাধা রয়েছে। এইবার প্রশ্ন হতে পারে যে বাইরে থেকে যদি ধরুন এই সব কিছুও মুকুব করা গেল যে না, এ সবই করতে পারবে, সমস্ত কিছু খুব সুপার টেকনোলজি করে এগুলো করবে, যেটা সম্ভব নয়। কিন্তু কি জানেন, এই যে একটা ইভিএমে কত ভোট পড়েছে পাল্টানোর সময়, তাহলে সেই সংখ্যাটা তো দিতে হবে। কোনো ইভিএমে যদি 935টা ভোট পড়ে, তাহলে ওই ইভিএমটা যদি পাল্টাতে হয় তাহলে ওই সংখ্যাটা জানতে হবে। সংখ্যাটা জানার পর তাহলে 935টা ভোট তো দিতে হবে। কখন দেবে, কিভাবে দেবে? কারণ ইভিএমের যখন এই পুরো ভোট প্রক্রিয়া শেষ হচ্ছে, তারপরে ইভিএম সিল করে এজেন্টদের সামনে সেইগুলো এবার তুলে দেওয়া হয় গাড়িতে। সেটা আধা সেনার পাহারায় চলে যাবে স্ট্রং রুমে। তাহলে এই যে স্ট্রং রুমে যাওয়ার সময় পাল্টে দেবে, অনেকেই বলছেন যে পাল্টে দেবে। আচ্ছা, পাল্টে দেবে কিভাবে? তাহলে তো ওই ইভিএমে যেটা বললাম যে 935 ভোট পড়েছে,
কোনোটাতে ধরুন 725, কোনোটাতে 1000 ভোট পড়েছে, তাহলে সেই সংখ্যাগুলো জানতে হবে। সেই সংখ্যাটা কি করে জানবে? কারণ ভোটটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিল করা হচ্ছে, তার কিছুক্ষণ পরেই সেগুলো গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে শেষ মুহূর্তে ওই ইভিএমে কত ভোট পড়েছে সেটা বাইরে আসবে কি করে? আর বাইরে তার মোবাইল ব্যবহার করা যাবে না, তাহলে বাইরে আসার সম্ভাবনা খুব কম আছে। তাও ধরে নিলাম যুক্তির খাতিরে, মানে যে ওটা বাইরে এসে গেছে। বাইরে এসে গেলেও সেই ইভিএমে তো ওই 935টা ভোট দিতে হবে। আর ইভিএম মানে তো এইরকম নয় যে ব্যালট পেপারের মতো জানা গেল আর স্ট্যাম্প মেরে 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 ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটা ভোট দেওয়ার জন্যে একটা নির্দিষ্ট সময় আছে, 2 মিনিট করে হয়তো গ্যাপ আছে, একটা 2 মিনিট না 2.5 মিনিট একটা গ্যাপ আছে, আমি সঠিক মনে করতে পারছি না। তাহলে একটা ভোট দেওয়ার পরে তারপর আবার আরেকটা ভোট দেওয়া হবে। তাহলে এই যে দেওয়ার প্রসেস, সেটা তো কয়েক ঘন্টা লাগবে। তো তত ঘন্টা সে সময়টা পাবে কোথায়? তারপরে ওই যে মূল ইভিএমটা পাল্টাবে, তার যে ব্যাটারি চার্জ, সেই ব্যাটারির তো আলাদা নাম্বার আছে, সব কিছুই আছে। সেই ব্যাটারি তো তাহলে পাল্টাতে হবে। তো সেই চার্জটা যে কত পার্সেন্ট আছে, 87% না 85% আছে, সেটাও তো জানতে হবে। ফলে এই যে ফলস ভোট দিয়ে একটা নতুন ইভিএমকে তৈরি করা, সেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার। মানে এটা করা সত্যিই একেবারে কঠিন কাজ। তাহলে এটা যে বলা হচ্ছে যে ইভিএমটা পাল্টে দেওয়া হবে, সেটা কিন্তু সম্ভব নয় এবং সেই প্রসেসটা করা খুবই কঠিন। আমি এ ব্যাপারে অনেকের সঙ্গেই কথা বলেছি যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছে, কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করেছে, তাদের সঙ্গে কথা বলেছি। আজকে এমন একজনের সঙ্গে কথা বললাম যিনি অন্তত 10 বার এই পোলিং এজেন্ট ছিলেন এবং কাউন্টিং এজেন্ট হয়েছেন। এইবারের ভোটেও আগেও এই 4-5 দিন আগেও তিনি গিয়ে ওই কমিশনিং ব্যাপারটা করে এসছেন, মানে কোন মেশিনগুলো তার এই বুথে আসবে সেইগুলো তিনি পরীক্ষা করে এসেছেন। তাদের সবার সামনেই সেই পরীক্ষা করা যায়, সব এজেন্টদের সামনে। তারা ভোটও দিয়েছেন, নাম্বার টাম্বার সব কিন্তু এসে গেছে, তার কাছে সব রয়েছে। ফলে তিনি যেটা বললেন যে এইভাবে এটা করা সম্ভব নয়, তবে তার একটা পরামর্শ আছে। বলছে সবই ঠিক আছে, পাল্টানো সম্ভব নয়, কিন্তু আত্মতুষ্টিতে ভোগাটাও ঠিক নয়। তাই যখন এই ইভিএমগুলো স্ট্রং রুমে যাবে, কারণ স্ট্রং রুম খুব একটা দূরে হয় না, সেই সময় কিছু ছেলে যারা পার্টির কর্মী, পার্টির সমর্থক, তারা গাড়ি করে, বাইকে করে চলে যাবে। কারণ যখন ভোট শেষ হয়ে যাবে তারপরে তার বাইক চলাচলে নিষেধাজ্ঞা নেই। না হলে তারা 4 চাকা গাড়িতে করে তারা ওই ইভিএম যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তার পিছু পিছু যাবে। একবার যদি স্ট্রং রুমে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আর কোনো চিন্তার কারণ নেই, কারণ সেখানে ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, 24 ঘন্টা পাহারার ব্যবস্থা রয়েছে। ফলে সেখানেও কারচুপির কোনো সম্ভাবনা তিনি দেখছেন না, কারণ তিনি কিন্তু আমি বললাম যে অন্তত 10টা ভোটে কাজ করেছেন। তো ফলে এই দিকটা যখন গেল, তখন আসছে যে তাহলে এই প্রচারটা কেন করা হচ্ছে। তার আগে একটা বলি যে যেটা গণ্ডগোলটা হয় সেটা হচ্ছে কাউন্টিং। কাউন্টিংয়ের ক্ষেত্রে একজনের ভোট আরেকজনের ঘাড়ে চলে যেতে পারে। সেইখানে কিন্তু কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকতে হবে, কারণ দেখা যেতে পারে যে ওইখানেই হয়তো কারচুপি হতে পারে। কিন্তু এবার সে ব্যাপারেও কড়া নির্বাচন কমিশন। কাউন্টিং সেন্টার এবার অনেক কমিয়ে দেওয়া হচ্ছে, এবার সেন্ট্রালি করা হচ্ছে। সেখানে এবার ডিসপ্লে বোর্ড থাকছে, সেই বোর্ডে সেগুলো উঠে যাবে। আগে চক দিয়ে লিখে দেওয়া হতো, এবার সেটা থাকছে না, ডিসপ্লে বোর্ডে সেগুলো উঠে যাবে সঙ্গে সঙ্গে। ফলে সেখানেও কারচুপি করা যাবে না, কারণ সেখানেও আরও কী কী ব্যবস্থা থাকছে তা এখনও প্রকাশ্যে
আসেনি। কিন্তু কেন এই প্রচারটা হচ্ছে? আমাকে ওই বিজেপি নেতা যিনি এই ভোটের যুক্ত আছে তিনি বলছেন যে এটা হতে পারে আইপ্যাকের চক্রান্ত। কারণ প্রথম দফায় খুব ভালোভাবে ভোট হয়েছে এবং ব্যাপক সংখ্যায় ভোট পড়েছে, তাই এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের মনোবল অনেক বেড়ে গেছে, বিরোধীদের মনোবল অনেক বেড়ে গেছে, তাই বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যে এই প্রচারটা আইপ্যাক সুকৌশলে ছড়িয়ে দিয়েছে যে ভোট তো হয়েছে ঠিকই আছে, কিন্তু পাল্টে তো দেবো আমরা, ফলে তোমরা ভোট দিয়ে কি করবে। ফলে বিজেপি কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা, যাতে দ্বিতীয় দফার ভোটে এই এফেক্টটা পড়তে পারে। তাই তার একটা মত যে এগুলো সমস্তটা আইপ্যাকের চক্রান্ত। তারা নিজেরাও বিজেপি কর্মীদের সব জায়গাতেই বলে দিচ্ছে যে এটা আইপ্যাকের চক্রান্ত, এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া ঠিক হবে না, কারণ তারা নিজেরাও জানে যে এইভাবে কিছু করা যায় না। ফলে এই আইপ্যাকের চক্রান্তের ফাঁদে পড়ে ইভিএমে কারচুপি হবে, ইভিএমে কারচুপি করে ভোটের সংখ্যা পাল্টে দেবে, এই আতঙ্কে ভোগার কোনো কারণ নেই। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। নমস্কার।